সবাইকে স্বাগত জানাচ্ছি ZSRM নিবেদিত দেশ সাম্প্রতিক। আমি সোনিয়া হক আপনাদের সাথে আছি। দর্শক, আজকে আলোচনার বিষয় রেখেছি ঋণ নির্ভরতা থেকে বের হয়ে আসতে চাই সরকার এবং এ বিষয়ে করণীয় কি, সে বিষয়গুলো নিয়ে কথা বলতে চাই আজকে আমার আলোচকদের সাথে। আমাদের আলোচকদের মধ্যে আজকে আমার সাথে উপস্থিত আছেন মোস্তফা কামাল, উপবার্তা প্রধান, বাংলা ভিশন, তিনি আছেন আমার সাথে উপস্থিত। আমার সাথে যুক্ত আছেন ডক্টর AKM ওয়ারেসুল করিম, ডিন, স্কুল অফ বিজনেস অ্যান্ড ইকোনমিক্স, নর্থ সাউথ ইউনিভার্সিটি। দুজনকে স্বাগত জানাচ্ছি। আলোচনাটা শুরু করতে চাই আমি ডক্টর AKM ওয়ারেসুল করিমকে দিয়ে। যেহেতু ঋণের এই যে নির্ভরতা বা বৈদেশিক ঋণ বা বিদেশ থেকে ঋণ এনে দেশের বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন বা দেশে বিনিয়োগের যে জায়গাটা আছে সেখানে ঋণ করে চলতে হচ্ছে আমাদেরকে। আমি যদি ছোট্ট করে একটু আজকে পর্যন্ত একটা পরিসংখ্যান তুলে ধরি, তাহলে বলা হচ্ছে 2024-25 অর্থ বছর শেষে বাংলাদেশের প্রতিটি নাগরিকের মাথাপিছু বৈদেশিক ঋণের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় $655, যা দেশীয় মুদ্রায় প্রায় 80,000 টাকা। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী মোট বৈদেশিক ঋণের স্থিতি $113 বিলিয়ন ছাড়ানোর ফলে এই মাথা পিছু ঋণের হিসাব নির্ধারিত হয়েছে। বৈদেশিক ঋণের পরিমাণ এই যে বললাম যে প্রায় $655 প্রতি ব্যক্তি, যা 80,000 টাকা বাংলাদেশে। মানে আমরা যদি চিন্তা করতে চাই যে প্রত্যেক দিন যারা প্রত্যেক শিশু জন্ম নিচ্ছে একটা মাথার ওপর বিশাল বড় ঋণের বোঝা নিয়ে, এই যে ঋণের বোঝা, দায় কার, দায় মুক্তি কিভাবে দেওয়া যায় কিনা আদতেও, এবং এই নির্ভরতা থেকে, ঋণ নির্ভরতা থেকে বের হয়ে আসার জন্য সরকার এখন এক ধরনের আশ্বাস পেতে চান বা দিতে চান। শুরুটাই করতে চাই যে সরকার যেহেতু বলছে যে ঋণ থেকে বের হয়ে আসতে চাই, কিভাবে সম্ভব? ওয়ারেসুল করিম, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাই। সোনিয়া, আপনাকে গুড ইভিনিং টু ইউর ভিউয়ার্স। আমার মনে হয় ঋণ নিয়ে আমরা আরও আগেও শুনেছি, আপনি যে পরিসংখ্যান দিলেন সেটা 2024-25-এর বিরাট অ্যামাউন্ট, $113 বিলিয়ন। এরপরে বৈদেশিক ঋণ কিছুটা কমেছে, বাট দেশীয় ঋণ আবার বেড়েছে। যদি আপনি 25-26-এর এই গত জুন মাসের দেখেন, তাহলে সর্বশেষ পার্লামেন্টে মাননীয় অর্থমন্ত্রী যেটা বলেছেন সেটা স্লাইটলি বেটার। আমরা আগে শুনতাম যে আমাদের 24 লক্ষ কোটি টাকা পরিমাণ ঋণ, উনি বললেন যে 22,06,000 কোটি টাকা বা এরকম। এটা হলো টোটাল লোন। তো আপনি ঋণ নির্ভরতা মানে শুধু বৈদেশিক ঋণ না, বৈদেশিক এবং দেশীয়, মানে ব্যাংকিং সিস্টেম থেকে ধরুন বিল, বন্ড এগুলো ইস্যু করে সরকার যে ঋণগুলো নেয় অথবা সঞ্চয়পত্র বিক্রি করে যেটা নেয়, এগুলোও ঋণ। কারণ টোটাল এই বিশাল ঋণের আগামী 5 বছরের প্রজেকশন হচ্ছে ঋণ আমাদের প্রতি বছর 3 থেকে 4 লক্ষ কোটি টাকা করে বাড়বে, কমবে না। কারণ সরকারের এবারের বাজেটেও প্রায় 2.5 লক্ষ কোটি টাকা ঋণের একটা প্ল্যান আছে। সে বলেছে আমরা, কারণ ঘাটতি আপনি দেখুন, যদি পুরো তাদের যে রেভিনিউ টার্গেট দিয়েছেন 6,95,000, যদি এটা উঠেও তারপর তো যদি 9,38,000 টাকা খরচ করতে হয়, আপনি নিজেই পার্থক্য দেখতে পাবেন যে কতটুকু ডিফারেন্স, প্রায় 2.5 লক্ষ কোটি টাকা। সো আমি দোয়া করি, আমি উইশ করি যে সরকার যা রেভিনিউ টার্গেট দিয়েছেন সেটা আদায় হয়। যদিও এই পরিমাণ রেভিনিউ আদায় করা ইতিহাসে কখনোই 40-45%, হ্যাঁ, কোনো দেশেই এক বছরে আপনি আগের বছরের তুলনায় আমি সাডেনলি 45% বেশি রেভিনিউ আর্ন করব। এখন প্রবলেম হচ্ছে এখানে একটা শুভঙ্করের ফাঁকি ছিল যে গতবারের বাজেটের চেয়ে কিন্তু এবারের বাজেট খুব বেশি না। কারণ গতবার বাজেট ছিল 6,04,000, আপনার মনে হয় 6,04,000 থেকে তো আমি 6,95,000 টার্গেট রাখতেই পারি। কিন্তু গতবারের কালেকশন কত? কালেকশন যদি আপনি দেখেন, গতবারে কিন্তু বাজেট ঘাটতি ছিল, রেভিনিউ কালেকশন ঘাটতি ছিল 83,000 কোটি টাকা, 83 বা 87, আই থিঙ্ক প্রায় 1 লক্ষ কোটি টাকা। সো সেই হিসাবে তার টোটাল এনবিআর টোটাল বলেছে আমরা সর্বশেষ কালেক্ট করেছি 4,10,000। তো 4,10,000 থেকে আপনি 6,95,000 কীভাবে কালেক্ট হবে? ইটস অলমোস্ট ইম্পসিবল। বা যদি আপনি নন ট্যাক্স রেভিনিউ এগুলো বাদও দেন, শুধু এনবিআর বেসড কালেকশনও ছিল এবার 6,04,000 কোটি টাকার বাজেট। সো আপনি ইউ ক্যান ওয়ার্ক ইট আউট। এখন এটা আইএমএফও জিজ্ঞেস করেছে যে 45% গ্রোথ আপনি কোথেকে অ্যাচিভ করবেন। এখন হয়তো অসম্ভব না যদি গ্রোথ আসে। সরকার যেখানে আমি মনে করি ভুল করেছে, সরকার কিন্তু ট্যাক্স রেট কমায় নাই। ট্যাক্স রেট কমালে পরে পেমেন্ট ওভারঅল মনে হবে যে কমবে, কিন্তু তখন ট্যাক্স রেট কমানোর পাশাপাশি ইন্টারেস্ট রেট কমানো, যদি আমরা আরও কতগুলো ধরুন জরুরি সাহায্য, যেমন বিদ্যুতের, এটা তো সরকার আগে জুনের আগে বুঝতে পারে নাই,
আমরাও অনেকে অনুমান করতে পারি না, আমরা তো এই খাতে বিশেষজ্ঞ না। আমরা জানি না যে হঠাৎ করে বিদ্যুতের ঘাটতি হবে, হঠাৎ করে এলএনজি আনা যাবে না। যুদ্ধ ফেব্রুয়ারিতে লেগেছে, এটার কথা সরকার জানতো। আর আমাদের সাম্প্রতিক যে এখনকার যে যে জ্বালানি সংকট, স্পেশালি এলএনজি, এটা কিন্তু হরমুজ প্রণালীর জন্য এককভাবে দায়ী না। হয়তো মানে এটার কারণ কি, নির্দিষ্ট কারণ, সুনির্দিষ্ট কোনো কারণ আছে? একটা বিশেষ কারণ হলো আমরা আমি আসলে বিদ্যুতের যে বিষয়টি, বিদ্যুৎ সংকট, গ্যাস সংকট, এবং এই সংকটগুলো নিয়ে আগে বিরোধী দলে দাঁড়িয়ে বিএনপি যে ভাষণ বা স্লোগানগুলো দিত, সেই স্লোগানগুলো এখন বিএনপির বিরুদ্ধে দাঁড়িয়ে আর সবাই দিচ্ছে, মানে বিএনপিকে সেই স্লোগানগুলো ফেস করতে হচ্ছে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আসলে এই দায় আমি বা আপনি বা আমরা যারা আছি তারা কাকে দেব, মানে কাকে দিব আসলে? এই 6 মাসের সরকারকে দিব নাকি এর পেছনে অন্য কোনো কারণ আছে? আমি এইটা নিয়ে বিস্তারিত কথা বলতে চাই, কারণ এটা এখন মুখ্য বিষয়। কেন গ্যাস নাই, কেন বিদ্যুৎ নাই, কেন লোডশেডিং এত বেশি হচ্ছে? আমি চলে আসতে চাই মোস্তফা কামাল আপনার কাছে। যেহেতু ঋণ নির্ভরতা থেকে বের হতে চাই সরকার, এমন একটি আশ্বাস আমরা সরকারের পক্ষ থেকে পাচ্ছি, বা তারা চাচ্ছেন যে এই যে আমাদের নির্ভরতাটা এটা কমে আসুক, এই যে অন্য দেশের চোখ শাসানি কিংবা এটা দিলে এটা না পেলে এটা হবে না, এই যে আমরা বিষয়গুলো ফেস করি, খুব সহজ ভাষায় আপনার ভাষায় আসলে বলছে, আপনি এভাবেই কথাটা বলবেন। তো সেই ক্ষেত্রে এই জায়গা থেকেই আমরা যদি বের হয়ে আসতে চাই, সরকারের এখন করণীয় কি? জি, ধন্যবাদ। প্রথমত নিয়ত সাফ করা, অর্থাৎ উদ্দেশ্য পরিষ্কার করা। একদিকে আমি ঘাটতি বাজেট দিচ্ছি, অন্ধকারের মধ্যে নয়, প্রকাশ্যেই বলছি ঘাটতি। আবার ঘাটতি আধুনিক অর্থনীতিতে বলা হয় এক ধরনের স্মার্টনেস। হ্যাঁ হ্যাঁ, না অসুবিধা নেই যদি আপনি লো ইন্টারেস্টে বেশি গ্রোথ অ্যাচিভ করতে পারেন, তো লোন থাকতেই পারে। জি, ওই ক্ষেত্রে আমি ঘাটতিও রাখবো, আবার ঋণ নির্ভরও হব না, একেবারে সাংঘর্ষিক কথাবার্তা। আবার এবার আপনি সরকারের বাইরে বিজনেস কমিউনিটিতে আসেন, তাদের মধ্যে এখন ঋণ নেয়ার গরজে নেই, সেটা নিতে চান না তারা। কারণ ঋণটা নিয়ে তারা কি করবেন? কেন? মানে কেন? সেখানে তার প্রোডাকশনের বিষয় আছে। তো যেখানে গ্যাস আর বিদ্যুতের ক্রাইসিস, ওখানে উনি প্রোডাকশন করবেন কোত্থেকে? আমার কাছে যেই তথ্য, বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি গত 33 বছরের মধ্যে বর্তমানে সর্বনিম্ন। এতে করে তো মেসেজ পরিষ্কার, কে কি বললাম তার চেয়ে কে কি করছেন সেই তথ্য পরিষ্কার। এই গেল একদিক। আবার যখন আমরা বাজেটটা তৈরি করি, আমরা যারা সাধারণ জনগণ নিজেদেরকে মনে করি, তারা বাজেটটা তৈরি করি আমার কতটুকু আছে এইটার উপর নির্ভর করে। সরকারি বাজেট কিন্তু কি আছে ওটা দিয়ে নির্ণয় করা হয় না, আরো বেশি বেশি করে টার্গেট ধরা হয়। এটা বলা হয় যে এক ধরনের, অর্থনীতির ভাষায় কি যেন বলে, উচ্চাভিলাষী। আর আমরা বলি যে খুব স্বাবলম্বী হওয়ার চেষ্টা করছে। শব্দ এগুলো কিন্তু মানায় না একটার সাথে আরেকটা। তো বাড়ি বাড়ি ধরা হয়, বরাদ্দ করা হয়, সেগুলো কি সম্পূর্ণ ব্যবহার করা হয় নাকি ফেরত যায়? আবার টাকাটা ফেরত যেতে হয়। ব্যবহারের তো এখন উপযুক্ততাই নেই, কোথায় ব্যবহার করব? প্রথমত উৎপাদনে। তো আমার তো উৎপাদনে বন্ধ। গত আওয়ামী লীগের শেষ দিকের 5-6 মাস থেকে যদি আপনি হিসাব করেন, আমার সাথে যিনি আছেন তিনি অর্থনীতির অত্যন্ত অভিজ্ঞ মানুষ। আওয়ামী লীগের শেষ 5-6 মাস, ডক্টর ইউনূসের 1.5 বছর, এই সরকারের 6 মাস, প্রায় 2 বছর একই অবস্থা। কিন্তু ব্যবসায়ীদের কাতরানি আমরা কিন্তু দেখি না ঠিকভাবে। না দেখি, আমি তাদের সাথে কথা বলেছি, তারা বলেছে এই বিদ্যুৎ সংকটের কারণে আমরা দেউলিয়া হতে চাই না, আমরা ঋণ খেলাপি হতে চাই না, কিন্তু আমরা ঋণ খেলাপি হয়ে যাচ্ছি শুধুমাত্র এই বিদ্যুৎ সংকট এবং গ্যাস সংকটের জন্য। অর্থাৎ একটা দম নিঃশ্বাস নিয়ে কোন রকমে বেঁচে থাকতে চায় তারা। সেই সুযোগটাও কিন্তু বিশেষ করে ডক্টর ইউনূস সরকার তাদেরকে দেননি। অথচ একটা ধারণা ছিল যে তিনি অর্থনীতির পণ্ডিত মানুষ, তার সাথেও কয়েকজন অর্থনীতিবিদ ছিলেন, পাক্কা অর্থনীতিবিদ দেশের। আপনি যদি সালেউদ্দিনের নাম উচ্চারণ করেন, ওয়াহিদুদ্দিনের নাম উচ্চারণ করেন, তারাও অর্থনীতিবিদ। কিন্তু একটা হচ্ছে অর্থনীতির পুঁথিগত বিদ্যা, আর আরেকটা হচ্ছে প্রায়োগিক বিষয়। তো প্রায়োগিক বিষয়ে আপনি তথ্য নিতে পারতেন কাদের কাছ থেকে? যারা প্র্যাকটিক্যালি ফিল্ডে আছেন, ব্যবসা বিজনেস কমিউনিটি। ডক্টর ইউনূসের 1.5 বছরে আমরা দেখেছি যমুনায় ওখানে চলে যেতেন অটোরিক্সাওয়ালারা, চলে যেতেন ঝাড়ুদাররা,
কিন্তু ব্যবসায়ীদের পক্ষে ওখানে গিয়ে ঘেরাও করা সম্ভব না। ব্যবসায়ীদের মধ্যে একটা প্রত্যাশা ছিল যে তাদেরকে একটু ডাকবেন, কথা বলবেন, কথা শুনবেন, কিন্তু আমরা সেটা একবারও দেখিনি। বরং ব্যবসায়ীদেরকে গড়পড়তা খলনায়ক বানানো হয়েছে, যে ব্যবসায়ী মানেই হচ্ছে খলনায়ক, নষ্টের গোড়া। তাদের অনেকের নামে মামলা মোকদ্দমা, তো কোনো ফৌজদারি মামলা যদি থাকে বা অর্থ সংক্রান্ত মামলাও থাকে সেটারও বিচার হতে পারে। কিন্তু একের পর এক মিল কলকারখানা বন্ধ করে দেয়া, এতে যে প্রভাবটা পড়েছে, কত বেকার তৈরি হয়েছে নতুন করে। হ্যাঁ, এটা একটা অর্থাৎ তারা একটা কাজের মধ্যেই ছিল। এই বেকাররা এখন কি করে আমাদের কাছে কিন্তু হালনাগাদ তথ্য নেই। যারা একবার কাজ করে অভ্যাস, যেই কাজে করুক, ভালো কাজ আর খারাপ কাজ, তারা কি এখন আসলে নিরাকারে আছে? কোথাও কিছু না কিছু করছে, কিন্তু অর্থনীতির সংজ্ঞা বা ব্যাখ্যায় তাদেরকে বেকারও বলা যায় না, নিরাকারও বলা যায় না। তারা যে কোথায় আছে আমরা ঠিকভাবে জানিও না। ধারণা করা যায় তাদের কেউ কেউ দু একটা ঘটনায় কিন্তু ধরাও পড়ছে, আজে বাজে কাজে লিপ্ত হচ্ছে। এটা যে গোটা দেশে সামগ্রিকভাবে অর্থনীতিতে কি ধাক্কা দিচ্ছে আমরা ধারণা করতে পারি না। তো এরপর সরকার যে আন্তরিক, এটা নিয়ে কিন্তু কোনো সন্দেহ নেই। সরকার তো চাচ্ছে কর্মসংস্থান সৃষ্টি করতে, চাচ্ছে কর্মসংস্থান সৃষ্টি করতে, দেশে বিনিয়োগ আসুক, সেটা চাচ্ছে। সৃষ্টি করার আগে যারা বেকার হয়েছে, সৃষ্টি করার দরকার নাই, তাদেরকে অন্তত কাজে ফেরানোর কোনো পদক্ষেপ কিন্তু আমরা স্পষ্ট দেখছি না। তো পদক্ষেপ বলতে মিল কারখানাগুলো চালিয়ে দেওয়া। মাননীয় প্রধানমন্ত্রী সেই আশ্বাস দিয়েছেন, বিজনেস কমিউনিটি এতে সন্তুষ্ট যে অন্তত তারা আবার শুরু করতে পারবেন। কিন্তু শুরু করতে গেলেই বিসমিল্লাহতে যে জিনিসটা লাগে, গ্যাস আর বিদ্যুৎ, তার উপর আবার মাঝে মধ্যে আমরা আওয়াজ শুনছি যে বিদেশি বিনিয়োগে ভরপুর। ডক্টর ইউনূসও এমনভাবে শুনিয়েছেন যে পাইপলাইনে এত আবেদন, এত দরখাস্ত ওনার কাছে জমা পড়ছে যে তাদেরকে কিভাবে এত বিনিয়োগের সুযোগ দিবেন। প্র্যাকটিক্যালি কি আপনি বিনিয়োগকারী বলতে যদি ভাগ দুইটা করে ফেলেন, দেশি আর বিদেশি, তো বিনিয়োগের এখানকার রগ শিরা কিন্তু সবচেয়ে ভালো চেনেন দেশি অর্থনীতিবিদরা, দেশি ব্যবসায়ীরা। তারা কিন্তু প্র্যাকটিক্যালটা দেখেন। আমাদের যেই ব্যবসায়ীরা বিদেশে বিনিয়োগ করে, আছে বিভিন্ন দেশে বিনিয়োগ আছে, কিন্তু কয়েকটি বিজনেস হাউসের, তাদের নামও কিন্তু বিদেশি বিনিয়োগকারী ওইসব দেশে, তারাও কিন্তু ওখানে বিদেশি। তো তারা ওখানে সফল হন, দেশে সফল হন না কেন? এখানে গ্যাস বিদ্যুতের পাশাপাশি আছে আমলাতান্ত্রিক জটিলতা। যখন তারা ফাইল নিয়ে আগুয়ান হতে চান, সামনে এগোতে চান, বিভিন্ন দপ্তরে কি হয়রানির শিকার তারা হন, লজ্জায় সেটা বলতেও পারেন না। আর এখনো কি আমলাতান্ত্রিক জটিলতা সেই পরিমাণে আছে? এখনো আছে। কারণ বিগত সরকারে আমলে আমরা শুনেছি যে জনপ্রতিনিধিরা আসলে কথা বলতে পারে না আমলাতান্ত্রিক জটিলতার কারণে। মানে আমলারা এক ধরনের সমস্যা এই সরকারি কাজগুলো করার ক্ষেত্রে বা সফলতার ক্ষেত্রে। অনেক ক্ষমতা থাকে। রাজনীতিবিদদেরকে আমরা গালিগালাজ করি, মাঝে মধ্যে গালমন্দ করি, তীব্র ভাষায় সমালোচনা করি। তারা কিন্তু খুব একটা খেপেন না, খুব একটা চটেন না, কিন্তু হজম করেন। কিন্তু আমলাদেরকে পারি বলতে? বা যারা ক্ষমতায় আছেন তারাও কি আমলাদেরকে চটান? বলেন যে চটানো যাবে না। এতে করে তাদের হাতে কিছু চাবিকাঠি চলে যায়। তো চাবিকাঠি চলে গেলে যেটা করার তারা সেটাই করেন। আবার সরকারের দিক থেকে সরকারের চেষ্টা যথারীতি আছে। আজকে যেটা হয়েছে, গতকাল, যে সরকার অর্থ বছরের সময় পর্যন্ত বদলিয়ে ফেলেছে। চারটেখানি কথা নয়, কিন্তু বাংলাদেশের জন্মের 55 বছরের মধ্যে এরকম একটা সিদ্ধান্ত, যে আগে আমরা জানতাম জুলাই টু জুন, এখন হবে এপ্রিল টু মার্চ। এটার পেছনে নানান পরামর্শ ছিল। যে এটার কি আসলে কারণটা কি হতে পারে? প্রথমত একটা বলা হচ্ছে যে এখানকার কৃষি অর্থনীতি একটা মৌসুম, আরেকটা হচ্ছে আমাদের যে জুন জুলাইতে আমরা একটা ব্যারাম দেখি মারাত্মকভাবে, সেটা চলে আসছে সেই স্বাধীনতার পর থেকে। যত উন্নয়নমূলক কাজ আছে, বিশেষ করে খোঁড়াখুঁড়ির কাজগুলো, এগুলো বৃষ্টির সময় তারা করেন। আমি আপনাকে এই জায়গাটাতে থামাই, কারণ আসার আগ দিয়ে, মানে ঠিক এখানে আসার আগ মুহূর্তে আমি দেখছিলাম যে এই বর্ষা মৌসুমে খোঁড়াখুঁড়ির কাজগুলি যাতে না করতে হয়, সেজন্য এই খোঁড়াখুঁড়ির কাজ কিংবা এই ধরনের উন্নয়নমূলক কাজগুলো বর্ষার আগেই করে ফেলার সিদ্ধান্ত নিয়েছেন। এবং সেখানে আমি একটা ফটো কার্ডে দেখেছি, কিন্তু প্রধানমন্ত্রীর এক ধরনের এর মধ্যে সমর্থন দেখেছি। সো এই কাজগুলো কেন হচ্ছে, কি কারণে হচ্ছে, জনগণকে জানানো দরকার। নিশ্চয়ই দর্শক, ফিরে আসছি ZSRM নিবেদিত দেশ সাম্প্রতিকের সঙ্গে থাকুন, ফিরছি করে।
বিরতির পর স্বাগত আরেকবার। দেখছেন ZSRM নিবেদিত দেশ সাম্প্রতিক। সোনিয়া হক আপনাদের সাথে আছে এবং ঋণ নির্ভরতা থেকে বের হতে চায় সরকার, এই বিষয়গুলো নিয়ে কথা বলছিলাম। আজকে মোস্তফা কামাল আছেন আমার সাথে, ডক্টর AKM ওয়ারেজুল করিম আছেন। দুজনেই আলোচনা করছেন দেশের অর্থনীতি, সামগ্রিক অর্থনীতি নিয়ে এবং এই অর্থনীতির চাকাকে কিংবা যে ভঙ্গুর যে অর্থনীতি বা ব্যাংকগুলোর যে অবস্থা, সেই জায়গা থেকে আমাদের যে বাজেট, এই যে কেবলই সদ্য পাস হওয়া বাজেট, সেই বাজেট পর্যন্ত আলোচনা এগিয়ে গেছে। আমি আবারও আলোচনায় ফিরে যেতে চাই ডক্টর ওয়ারেজুল করিম, আপনার কাছে এবার এই অংশে আসতে চাই। ওই যে বলছিলাম যে বিদ্যুৎ নাই, লোডশেডিং, ঘন ঘন লোডশেডিং এবং অনেকেই এই জায়গাটা নিয়ে খুব কথা বলছেন এবং ব্যবসায়ীরা বারবার বলছেন ঋণ নির্ভরতার কথা তো আমরা বলছি, সেখানে ব্যবসায়ীরা বারবার তাদের হাহাকার কেউ শুনছে না, এই কথাটা ঠিক না। আমরা কথা বলছি তাদের সাথে, তারা যেটা বলছেন যে গ্যাস সংকট, বিদ্যুৎ সংকটের কারণে আমি সময় মতো ডেলিভারি দিতে পারছি না আমার প্রোডাক্ট, এবং এ কারণে বাংলাদেশের যে ভিয়েতনামে এগিয়ে গেছে, বাংলাদেশ পরে চলে গেছে। তো সেই ক্ষেত্রে একজন ব্যবসায়ীর হাহাকারও কিন্তু এরকম ভাবেই আছে। তা আমি আপনার কাছেই জানতে চাই, আসলে ওই জায়গাতে দাঁড়িয়ে যে স্লোগানগুলো বিএনপি এক সময় দিয়েছে, সেই স্লোগানগুলো এখন বিএনপির বিরুদ্ধে দেয়া হচ্ছে, এটা বিএনপি এখন শুনতে? বিএনপির কতগুলো সৌভাগ্য আছে আমি বলবো, স্পেশালি এই গভর্নমেন্টে, কারণ তার বিরোধী দলটা নাম হচ্ছে জামাত ইসলামী। জামাত ইসলামী নিজের ব্যাগেজ আছে। জামাত ইসলামী তো মানে কোনো না কোনোভাবে হলেও একটু কন্ট্রোভার্সিয়াল, তাই না? 71 সালের মুক্তিযুদ্ধের আমলে মানে অনেক অনেক কিছু তাদের ভূমিকা নিয়ে, হ্যাঁ তাদের ভূমিকা সেগুলো তো ইতিহাসে আছে। এখন এই অ্যাডভান্টেজটা বিএনপি অনেক বেটার ইউজ করতে পারতো যদি নিজেরা নিজেদের সেলফ ক্রিটিসিজমটা করতো। যে আমার, কারণ এখন চিন্তা করে দেখুন, এখন যদি আওয়ামী লীগের মতো একটা মোটামুটি মানে রিজনেবলি অ্যাকসেপ্টেবল পলিটিক্যাল পার্টি থাকতো, অফকোর্স জামাতে অ্যাকসেপ্টেবল, জামাতকেও অনেক মানুষ এবার ভোট দিয়েছে, জামাতে এবার ধরুন 77টা আসন পেয়েছে, তাহলে এর আগে তো আওয়ামী লীগের মতো বড় দল 2001-এ কয়টা আসন পেয়েছিল? 62, তাই না? যদি ভোট পেয়েছিল প্রায় 41% বা 40%, জামাত এবার 38% ভোট পেয়েছে। সো জামাত হয়তো, আমি কথা বলছিলাম, আমি বললাম যে অ্যাডভান্টেজটা যে তাদের আগের মতো ধরুন বেগম খালেদা জিয়াকে যে ধরনের অপোজিশন ফেস করতে হতো, জিয়াউর রহমান সাহেবকে যে ধরনের অপোজিশন ফেস করতে হতো, সেই অপোজিশন কিন্তু অলমোস্ট একটা অপোজিশন লেস এনভায়রনমেন্টে কিন্তু জনাব তারেক রহমান এবার দায়িত্ব পেয়েছেন, তাই না? মানে কিন্তু এই অপোজিশন তো এখন রাজপথে নেমে গেছে। না, রাজপথে হয়তো সাধারণ মানুষই নামবে হয়তো বা, কারণ বেকারত্ব এমন একটা জিনিস। সেদিন একজন মানে আপনি সাধারণ জায়গায় আপনি দেখতে পাচ্ছেন যে এক একটা পদে মানে বিআইডিএস-এরই জরিপে দেখা যাচ্ছে যে একটা পদে 328 জন মানুষ অ্যাপ্লাই করে। কিছুদিন আগে একটা ব্যাংকের কথা শুনলাম যে তাদের 35টা, এটা আই থিঙ্ক এনআরবিসি ব্যাংক, তাদের 35টা এমটিও ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসার পদে অ্যাপ্লাই করেছে 60,000। তো এই কথা বলতে গিয়ে আরেকটা ইউনিভার্সিটির, আমাদের এই ঢাকা শহরেরই একটা ইউনিভার্সিটি ভিসি সাহেব বললেন যে প্রফেসর সাহেব আপনি তো জানেন না যে উনি আরেকটা পরিসংখ্যান দিলেন যে সেখানে কোন একটা পদে আমার, সেটা আমি তখন নয়েজের জন্য শুনতে পারি নাই, 21 লক্ষ নাকি অ্যাপ্লিক্যান্ট। তো আমি চিন্তা করলাম তাহলে আমি আসলে পুরো মিটিংয়ের মধ্যে আমি বলে বসলাম যে ইফ দ্যাট ইজ ট্রু দেন অল অফ আস শুড গো হোম। উই হ্যাভ ফেইলড। আমরা অ্যাজ এ নেশন, অ্যাজ এডুকেটার্স, অ্যাজ অধ্যাপক হই আর মানে লয়ার হই, রাজনীতিবিদ হই, যে আমরা 21 লক্ষ মানুষ যদি এই মুহূর্তে যে কোনো চাকরি, যে 1000 কয়েক হাজার পদও হয়। সো বেকারত্ব এমন একটা জিনিস, ক্ষুধা, দারিদ্র্য, বিদ্যুৎ না থাকা, চিকিৎসা, তারপরে যানবাহন, এই যে এয়ার পলিউশন, ওয়াটার পলিউশন তো লেগেই আছে, বিদ্যুতের দাম বেড়েছে তো সবাই জানে। আমি অ্যাকচুয়ালি ওগুলো কমপ্লেন করার জন্য আজকে মনে করি না যে মানে এটা মোস্তফা কামাল ভাইও জানে, আপনার ভিউয়ার্সরা জানে, আমি যে জায়গায় হয়তো আপনাকে হেল্প করতে পারি। হ্যাঁ জি, সেটা হচ্ছে আপনি বলেছেন যে গ্যাস, বিদ্যুৎ, আমি বিদ্যুতের চেয়েও এখন গ্যাসটা আমাদের কারখানাগুলোকে এফেক্ট করছে। একটা সিএনজি ধরাতে গেলে সে বলে যে আগের চেয়ে 100 টাকা মিনিমাম বেশি দেবেন, কারণ আমি যদি 4 ঘন্টা দাঁড়িয়েও থাকি এবং আমাকে ফুল মানে গ্যাস দিলে আমার পাম্পের কারণে আমাকে ওই 200-250 টাকার বেশি গ্যাসই দিতে পারে না, তার মানে তাকে বারবার যেতে হবে। এখন এই মানে প্রেশার কেন কমেছে? বিকজ প্রেশার নেই, মানে সাপ্লাই নেই। আমরা অনেক আগ থেকে এগুলো আমাদের বাংলাদেশে যারা রাষ্ট্র পরিচালনা, কিন্তু শুধু এই যে এখানে টিভি স্টুডিওতে ধরুন কথা বলছি, হয়তো আপনি যদি অ্যাজ লং অ্যাজ ইউ অ্যালাউ মি, এটা মনে হবে যে আমি অনেক কিছু জানি। আসলে কিন্তু যখন আমাকে কাজ করতে দেবেন,
আমার তো হোমওয়ার্ক থাকতে হবে। আই নিড টু, নিজে না করি আমাকে আমার যারা জানে, যারা 5 বছরের আমাকে ফরওয়ার্ড লুকিং কথা বলতে পারবে, কোথায় কোন মানে ফরওয়ার্ড রেটে কিনতে পারবো না স্পট রেটে কিনলে কী কী ধরনের ঝুঁকি আছে, আমি এগুলো না জেনে আমি মানে মনে হচ্ছে যে যেহেতু সবাই ওই যে বললাম বিরোধী দলও নেই, মিডিয়াও মোটামুটি লয়াল, কারণ ওই যে বললাম যে আপনি বিকল্প তো এত বেশি মানে বাংলাদেশের আমাদের রাজনৈতিক অবস্থা এমন হয়েছে, আপনি ধরুন দুটা ডোরের মধ্যে একটা যদি কোনো কারণে ওখানে কাজ হচ্ছে, মিস্ত্রি বসে আছে বা যাওয়া যাবে না, তখন তো আমাদের আর তো কোনো চয়েস নেই। সেজন্য আমাদের মানে আই থিঙ্ক ভোটারদের কাছে অফকোর্স মানে চয়েস অনেক আছে বা চয়েস তৈরি হয়ে যায়। এমন তো আমরা দেখেছি, যেমন ধরুন বিএনপিকে 75 সালের বা 76 সালের আগে বিএনপি নামে কোনো দল ছিল, কিন্তু দেখুন ইতিহাসের প্রয়োজনে বিএনপি তৈরি হয়েছে, ইতিহাসের প্রয়োজন আওয়ামী লীগও 48 সালে তৈরি হয়েছে। সো ইতিহাসের প্রয়োজন আবার দেখবেন যে একটা মানে বেটার অল্টারনেটিভ হয়তো আসবে। আমি মনে করি যে বিএনপিকে এখনো মানে বেটার অল্টারনেটিভ বা ওয়ার্স অল্টারনেটিভ বলার সময় আসে নাই। সরকার হয়তো যোগ্যতার অভাব আছে, কিন্তু তাদের যেটা দেখা উচিত ছিল সোনিয়া, সেটা হচ্ছে যে এই কারখানাগুলোর মালিকরা এই মুহূর্তে কি চায়। তারা বলছে আপনি গ্যাস দিতে পারবেন না, ঠিক আছে, আমরা এটা তো আপনি তাৎক্ষণিক, এবং দু একজন মন্ত্রী বলছেন যে 2 বছর লাগবে, কেউ বলছেন এটা বসে দেখা অপেক্ষা করা ছাড়া কোনো উপায় নেই। মানে ওই যে আমরা বিদেশে বলি যে ইটস অলমোস্ট লাইক ওয়াচিং পেইন্ট ড্রাই, মানে আপনি ওয়ালে পেইন্ট লাগানোর পর পেইন্ট ড্রাই হতে হতে যে জাস্ট অপেক্ষা করা, বোরিং। এটার সময় ব্যবসায়ীরা বলেছে আমরা লোনের ইনস্টলমেন্ট দিতে পারছি না, আমার সেখানে আপনি আমাকে রিলিফ দেন। সেখানে আপনি আজকেও দেখলাম যে বাংলাদেশ যে বিজনেস স্ট্যান্ডার্ড টিবিএসে আসছে যে 38টা ব্যাংক মিলে 41,000 টাকা 28,000 টাকার একটা চুক্তি করেছে 38টা ব্যাংকের সাথে, উইথ 38 ব্যাংকস, ইটস এ লট অফ ব্যাংকস। তো এখানে তারা বলেছে ইন্টারেস্ট রেট হবে রেপো রেট প্লাস 50 বেসিস পয়েন্টস। তো এখন রেপো রেট হলো 9.5, রেপো রেট কিন্তু 2005-এও 5 ছিল, ইন্ডিয়াতে 5। আপনি এত বেশি ইন্টারেস্ট রেট এর দরকার কি? আর ইন্টারেস্ট রেটকে একা, এটা আমি মনে করি ইউনূস স্যারের সময় ওই যে বড় বড় 3জন অর্থনীতিবিদ বললেন, ওনারা এটা দে ডিডন্ট গেট ইট রাইট, যে শুধু ইন্টারেস্ট রেটকে ম্যানিপুলেট করে আপনি ইনফ্লেশন কন্ট্রোল করতে পারবেন না, সাপ্লাই আপনাকে আনতে হবে। আমি অবশ্যই সাপ্লাই তো থাকতেই হবে, সাপ্লাই না থাকলে আসলে মানে সেখান থেকে আসলে গ্রোথটা কোথায় হবে? ডক্টর এ.কে.এম. ওয়ারিসুল করিম, আমি আপনার কাছে ফিরে আসবো। মোস্তফা কামাল, আপনার কাছে জানতে চাই সেটি হলো যে আসলে পরিকল্পনার একটা বিশাল বড় ব্যাপার। আমরা যখন দেখলাম যে একটা গণঅভ্যুত্থানের মাধ্যমে ইন্টারিমের পরে ইন্টারিমেও ঠিক সেইভাবে সব ডিসিশন নিতে পারছে না, সেক্ষেত্রে ইন্টারিমের পরে আমাদেরকে আসলে ওই হোমওয়ার্কটা করা দরকার ছিল কিনা, যে আমার কতটুকু মজুদ আছে এবং আমি কতটুকু খরচ করতে পারবো, কিংবা আমার এটার এগেনস্টে ব্যবসায়ীরা কি ধরনের ক্ষতির মুখে পড়তে পারে, তাদের ক্ষেত্রে আমার পাশে দাঁড়ানোর কি ধরনের পরিকল্পনা আছে, উদ্যোগ আছে, পদক্ষেপ আছে। এই পরিকল্পনাগুলো নেওয়া কি আসলে এই সরকারের, মানে আমি দোষ দিয়ে ওয়ারিসুল করিম বললেন যে দোষ দেওয়ার এখনো সময় আসেনি, কিন্তু এই দোষটুকু কি দিতে পারি যে এই পরিকল্পনাটুকু সরকার করেনি? পরিকল্পনা অবশ্যই করেছে, পরিকল্পনা রয়েছে। কারণ আমরা বোধহয় একটু ভুলে যাই আমরা মাঝে মধ্যে সরকারকে 6 মাসের সরকার বলি। হ্যাঁ, সময় গুনলে 6 মাস, 180 দিন। বিএনপির কিন্তু রাষ্ট্র পরিচালনার দীর্ঘ অভিজ্ঞতা তো আগে ছিল, হ্যাঁ, দীর্ঘ অভিজ্ঞতা আছে। আবার কি অভিজ্ঞতা? ক্রাইসিস ফেস করা, ক্রাইসিস ম্যানেজমেন্টের একটা সক্ষমতা তাদের আছে। কিন্তু মাঝে মধ্যে যেটা হয় যে সম্ভবত খেই হারিয়ে ফেলতে হয়, সেই ক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রীকে অসহায় মনে হয়। তিনি দেখা যায় 2 হাত সামনে এগোচ্ছেন, তার কলিগদের কারো কারো কাণ্ড কীর্তিতে 3 হাত পিছিয়ে যেতে হচ্ছে। তিনি রীতিমতো দৌড়াচ্ছেন আর কলিগরা হামাগুড়ি দিচ্ছেন, একা সব কাজ বোধহয় তাকেই করতে হয়। কলিগরা ওই মাত্রায় দৌড়াচ্ছেন মাঝে মধ্যে ওনার গাড়ির আগে চলে যাচ্ছেন, দৌড়ে এত অ্যাথলেট তারা গাড়ির আগে চলে যান, কিন্তু কাজে যাচ্ছেন না। আপনি দেখেন গত কয়েকদিন মাননীয় প্রধানমন্ত্রীর কোনো কাজে বা কথায় কিন্তু সমস্যা হচ্ছে না, করে যাচ্ছেন। কিন্তু সহকর্মীদের কারো কারো কথায়, কারো কারো কাজে তাকে এমন সব প্রশ্নের মুখোমুখি হতে হয়, এটা সম্ভবত কিছুটা দুর্ভাগ্যের মতো। সমান্তরালে তো সৌভাগ্য আছে, কষ্টের সৌভাগ্য। ধরেন 76-77-এ যখন প্রেসিডেন্ট জিয়াউর রহমান ক্ষমতায় নিলেন, দেশের অবস্থা কিন্তু অনেকটা এই কিসিমের ছিল। তো অনেকের ধারণা ছিল যে তিনি তো সেনাবাহিনীর লোক, তিনি তো রাজনীতি বোঝেন না, সামলাতে পারবেন কিনা। দেখা গেছে 3-3.5 বছরে তিনি শুধু সামলানেনি,
দেশকে অর্থনৈতিক একটা অভিযাত্রার দিকে কিন্তু তিনি উইন্ডো খুলে দিয়েছেন। এটা মিরাকল কিন্তু, যে একজন সেনা শাসক, অর্থনীতির অংশটুকু আমি বলছি, এই 3-3.5 বছরের মধ্যে তিনি শ্রম রপ্তানির একটা দুয়ার খুলেছেন, সেটা অনেকের ধারণার বাইরে ছিল। গার্মেন্টস শিল্পকে তিনি, যেটা মালয়েশিয়ার ক্ষেত্রে হচ্ছে জি, এখন, গার্মেন্টস শিল্পকে কোন সেক্টরে নিয়ে গেছেন, যেটা নিয়ে আমরা বড়াই করি এখনো, রেমিটেন্সের বড়াই করি, ইংরেজি নাম দিয়ে বলি রেমিটেন্স, অর্থাৎ প্রবাসী আয়, বা আরো সোজা বাংলা বললে আদমের ইনকাম। আবার 91-তে যখন বেগম খালেদা জিয়া ক্ষমতায় আসলেন, তখনও কিন্তু এরকম কথাবার্তা ছিল যে তিনি তো রাজনীতিতে খুব পাক্কা না, স্বৈরাচারের পতন হয়েছে, অনেক কিছু অনেকটা কি বলে এটাকে, যে আগামাথা ছাড়া, যেটা যে পারবেন কিনা, দেখা গেছে শুধু পারেননি, তিনিও অর্থনীতির নতুন উইন্ডো খুলেছেন। এবং 91 বিএনপির গভর্নমেন্ট মোস্তফা কামাল, চমৎকার একটু থামাই, আমি বেগম জিয়া পর্যন্ত আপনাকে এই জায়গাতে এসে থামতে হচ্ছে, এবং এরপরে আমি একটু আপনাদের কাছে প্রশ্ন রাখবো যে এই যে চীন সফর, মালয়েশিয়া সফর, এবং আমরা শুনছি এরপরে মধ্যপ্রাচ্য সফরেও যাবেন প্রধানমন্ত্রী, তো সেই জায়গাগুলোতে সফর এবং সেখানে বিনিয়োগ বা এই যে ঋণের নির্ভরতার যে জায়গাটা কতখানি প্রভাব রাখবে, আপনাদের কাছে প্রশ্নগুলো থাকবে। দর্শক, আরেকটা বিরতি নিয়ে ফিরছি ZSRM নিবেদিত দেশ সাম্প্রতিকের সঙ্গে থাকুন। বিরতির পর স্বাগত আরেকবার, দেখছেন ZSRM নিবেদিত দেশ সাম্প্রতিক। সোনিয়া হক আপনাদের সাথে আছি। ঋণ নির্ভরতা থেকে বের হতে চায় সরকার, আজকে আলোচনার বিষয়। বহুদূর পৌঁছেছি আলোচনায়, এবং মোস্তফা কামাল আছেন, ডক্টর AKM ওয়ারিসুল করিম আছেন। শেষ অংশে আমি মোস্তফা কামালকে শুরুতেই যুক্ত করে নিতে চাই, কারণ একটি প্রশ্ন আপনার কাছে রেখে গেছিলাম যে এই যে বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রীর বিভিন্ন দেশ সফর, মানে প্রথম সফরটি তিনি, আপনি শ্রম শক্তি রপ্তানির কথা বলছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রসঙ্গে, এবং বেগম খালেদা জিয়ার সেই ধারাবাহিকতাটা ধরে রেখেছিলেন। তো সেক্ষেত্রে প্রায় 2 বছরেরও বেশি শ্রমশক্তি রপ্তানি বন্ধ ছিল, সেটি আবার নতুন করে শুরু হয়েছে। তো সেক্ষেত্রে এই যে দেশের বাইরের সফরগুলো বিনিয়োগে বা ঋণ নির্ভরতা কমাতে কি ধরনের ভূমিকা রাখতে পারে, ছোট্ট একটি প্রশ্ন, একটু ছোট করেই জানবো। এবং সেই সাথে এই যে বিদ্যুৎ নাই, গ্যাস নাই, এই বিষয়গুলো নিয়ে যে আমরা কথা বলছি আজকে, সরকারের কাছে দাবি তো তুলছি, দিতে পারলে, না দিতে পারলে গদি ছেড়ে দে, এই ধরনের স্লোগানও আমরা তুলছি। তো সেই ক্ষেত্রে শুধুই কি এই 6 মাসের সরকারটাকে আমরা দায়ী করতে পারি কিনা, দুজনের কাছেই প্রশ্নটা কিন্তু মনে রাখবেন আপনিও। দুটো প্রশ্ন, দ্বিতীয়টা দিয়ে আগে শুরু করি। এই সমস্যাটা সরকারের তৈরি করা না, বিশেষ করে গ্যাস, বিদ্যুৎ, সমস্যাগুলো অনেক দিনের। আবার সরকার অনেকটা উত্তরাধিকার সূত্রে পেয়েছে, এটা যেমন সত্য। আবার আপনি যদি বারবার বলতে থাকেন যে উত্তরাধিকার সূত্রে পেয়েছি, তখন আবার মানুষ আওয়ামী লীগের কথা মনে করবে। আওয়ামী লীগ যে কোনো সমস্যা হলে বলতো যে 21 বছরের দুঃশাসনের, প্লাস আওয়ামী লীগের সময় কিন্তু গ্যাসের এই পরিমাণ ক্রাইসিস দেখি নাই। সে কিন্তু বিদ্যুতে সারপ্লাস ছিল। ওই জায়গায় মানুষ ওগুলো মনে পড়ে যাবে, তখন মানুষ বলবে যে আওয়ামী লীগের সময় কিভাবে বারবার তাকে দোষারোপ করতে থাকেন। কারণ আমাদের বাস্তবতা কি, আপনার বাড়ির সামনে বা অফিসের সামনে একটা ম্যানহোলের ঢাকনা নেই বা চুরি হয়ে গেছে, মানুষ ছোটখাটো কাউকে আর ভাবে না, বলে যে প্রধানমন্ত্রী করেটা কি। মানুষের আকাঙ্ক্ষাটা কিন্তু ওই জায়গায় চলে যায়, মানুষ অভ্যস্ত এভাবে। তো বিদ্যুতে বা গ্যাসে ছোট্ট তথ্য হিসাবে বলি, ওখানে বলা হয় ভর্তুকি, খুব পরিচিত শব্দ। আবার মাঝে মধ্যে আরেকটা ইংরেজি শব্দ বলা হয় সিস্টেম লস। সিস্টেম লসের বাংলা হচ্ছে পদ্ধতিগত ত্রুটি, কিন্তু খাঁটি বাংলা হচ্ছে চুরি। উচিত ছিল এই চুরিতে হাত দেয়া, চোরদেরকে একটা ফয়সালা করা, কিন্তু আমরা দেখলাম যে ওই দিকে নাই। যে বিপিসি, যেটা পেট্রোলিয়ামের, যেটা তারা লাভ করে, আবার ভর্তুকিও নেয়। আবার যদি আপনি ক্যাশ টাকার খোঁজ নেন যে এখন কত টাকা আছে, বলে যে না লিকুইড মানি নেই। কি এক সার্কাস দেখেন, গত 1 দশকে প্রায় 55,000 কোটি টাকা মুনাফা করেছে এই বিপিসি। ওখানে লসের কোনো কারবার নাই, কিন্তু আবার টাকা খুঁজলে বলে যে এখন নাই। তাহলে নাই মানে কি করতে হবে, যে কিছু ভর্তুকি দেন, অর্থাৎ আরেকটা চুরি। আর মনোজাগতিকভাবে ওয়ারেস ভাই বোধহয় খেয়াল করেছেন, মানুষ এখন কিন্তু দাম নিয়ে খুব আপত্তি করে না, প্রাপ্যতা চায়। কিছুদিন আগে যে গ্যাসের দাম বেড়েছে, মানুষ এ নিয়ে প্রশ্ন করেনি, পাচ্ছে কিনা সেটা দেখতে। মানুষ বলেছে, ওয়ারেস ভাই যেটা বলছিলেন যে মানুষ সাপ্লাই চায়, দামের দিকে খুব খেয়াল করে না। বিদ্যুৎও কিন্তু দাম বেড়েছে,
একটু একটু করে বেড়েছে জি জি, ভালোই বেড়েছে, হ্যাঁ। বেড়েছে, কিন্তু কিন্তু মানুষ ওই মানুষ নিয়েও প্রশ্ন নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ এটা এক ধরনের, এটা কিন্তু এক ধরনের অসহায়ত্ব। অসহায়ত্ব। হ্যাঁ, আপনি আবার আপনি দাম নিয়ে, তাগিদও তো। হ্যাঁ, ওই যে ইয়ে হলে যখন মানে স্কারসিটি এত বেশি হয়, ইনইলাস্টিক হয়। ধরুন আমরা আগে যখন 80s-এ যখন হরতাল হতো, হরতালের আগের দিন আমরা ওই ভিডিও দোকানগুলোতে বিরাট ভিড় পড়তো। দাম বেশি হলেও মানুষ মনে করে যে যেহেতু 2 দিন বেরোতে পারবো না, ধর কারফিউ, তো এগুলো তো জরুরি অবস্থায়। এর মধ্যে যখন যেমন আপনি বার্গেন করতে পারবেন না যে আমাকে অর্থনীতির মোটামুটি বিষয়। যে কোনো দামে হলেও দাও। অর্থনীতির বিষয় আছে এখানে, সমান্তরালে যে রাজনীতি আছে সেটা তো আমরা চোখের সামনে দেখেছি। যখন পেট্রোল পাম্পগুলোর সামনে, সিএনজি স্টেশনের সামনে লাইন কোত্থেকে শুরু হয়েছে কোথায় শেষ হয়েছে আমরা জানি না, দিন রাত সমানে। তো ওই সময় তো আমরা শুকনা চিকন একটা রাজনীতি দেখেছি। ডিসপেন্সারিতে, কসমেটিক্সের দোকানে, ওখানে তেল গ্যাস পাওয়া গেছে, এগুলো কারা নিল ওখানে? অর্থাৎ ওখানে একটা দুষ্ট অর্থনীতি আছে। এটা কি ফরমাল বলবেন না ইনফরমাল বলবেন স্যারেরা ঠিক করবেন, কিন্তু কার কি আরবার ছিল অর্থনীতির কাণ্ডকীর্তি ছিল, হ্যাঁ। আবার সংসদে যখন জামাতে ইসলাম অর্থাৎ বিরোধী দল দাঁড়িয়ে বলল যে আসেন আমরা একটা কমিটি করি, মাননীয় প্রধানমন্ত্রী দেখা গেল যে দেরি করেননি, আর কমিটি একটা নাম আস্তে ঘোষণা করা হয়েছিল, কোনো ফাংশন করেনি ওই কমিটি। হ্যাঁ, রাতের বেলা আর জ্যাম নাই, লাইন নাই। জ্বালানি নিয়ে, হ্যাঁ হ্যাঁ, ঠিকই। কোথায় গেল এই লাইনগুলো? অর্থাৎ এখানে যে দুষ্ট একটা রাজনীতি আছে, আমার বিশ্বাস এই মুহূর্তে স্যার শুরুতেই বলছিলেন যে অপোজিশন এখন যেটা আছে পরিবর্তিত বাংলাদেশে একেবারে আওয়ামী লীগের মতো আচরণ করবে, ওই বাস্তবতা বাংলাদেশে এখন নেই। মানি না বলে বেরিয়ে গেলাম, মানুষ সাথে সাথে জিজ্ঞেস করবে কি মানি না। যদি বলেন যে জানি না, এটা খাবে না মানুষ, বলতে হবে কি মানেন না। তো ইস্যুটা তো খুব মোক্ষম। তার উপর একটা বিষয়ে অনুষ্ঠানে গণমাধ্যমের একজন কর্মী হিসাবে মনে করিয়ে দিতে চাই, বিএনপির জন্য খুব সেন্সিটিভ ইস্যু বিদ্যুৎ। 2001 সালে বিএনপিকে অনেক নাস্তানাবুদ হতে হয়েছে এই বিদ্যুৎ সেক্টর নিয়ে, অনেক বদনাম সহ্য করতে হয়েছে, জঘন্য 5-6-এর দিকে বেশি। আজকের যিনি প্রধানমন্ত্রী তার নামেও প্রচুর বদনাম রটেছিল। পরবর্তীতে দেখা গেছে যে এগুলো অনেক ছিল ফেক, সাজানো বানোয়াট। জনপ্রতিনিধিদেরকে ধাওয়া করা, সেই ঢাকার যাত্রাবাড়ি, সেই কনসার্ট। তো বিএনপিকে এই জন্য একটু স্পর্শকাতর বিবেচনায় অ্যাটেনশনটা একটু বেশি দিতে হবে বিদ্যুৎ সেক্টর এবং আদানি জ্বালানি প্রকল্প সেক্টর। নিয়ে কি বলা যায়? সেটা একটা অর্থনীতি, যত না কূটনীতি তার চেয়ে বেশি অর্থনীতি। তো অর্থনীতিকে অর্থনীতি দিয়ে ফেস করতে হয়, ওখানে খুব অভিমানের সুযোগ আসলে থাকে না। রাস্তায় যত কথাই বলা হোক, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে কয়েকটা সফর দিয়েছেন এ পর্যন্ত, একটাই গুরুত্বপূর্ণ, চীন। এটাও কিন্তু পুরোটাই ছিল অর্থনৈতিক সফর, যত না কূটনৈতিক তার চেয়ে বেশি অর্থনৈতিক সফর। আবার পথে একটু থেমেছেন, ওইটা একটা কূটনীতি। মালয়েশিয়া একটু থামতে হয়েছে। তো পরবর্তীতে হয়তো বা তিনি মধ্যপ্রাচ্য যেতে পারেন, ওখানেও কূটনীতির চেয়ে অর্থনীতির খোরাক বা উপাদান অনেক বেশি। তো যখন প্রধানমন্ত্রী সেটা অ্যাড্রেস করেছেন, চিহ্নিত করেছেন, আশা করা যায় একটা পরিবর্তন আমরা দেখব, বিশেষ করে অর্থনৈতিক পরিবর্তন। সেই অপেক্ষায় বোধহয় আমরা কয়েকটা দিন থাকতে পারি, দোষারোপ না করে। সে অপেক্ষায় থাকতে পারি অবশ্যই। 6 মাস গেছে, আমরা হয়তোবা আরো কিছুটা অপেক্ষা করতে পারি, কিন্তু কতদিন করতে পারি সেটা হয়তোবা সময়ই বলে দিবে। ডক্টর ওয়ারিসুল করিম, ওই প্রশ্নই আপনার কাছে, প্রশ্নগুলো কি মনে আছে? হ্যাঁ, মনে আছে। আমার কথা হচ্ছে, সরকারকে দোষারোপ করে তো সমাধান হবে না। সরকারকে পরামর্শ দেওয়া যেতে পারে, কিন্তু সরকারকে মানে সঠিক পথে, সরকারের সাথে যেহেতু জনগণের সরাসরি যোগাযোগের স্কোপ নেই, যোগাযোগ হবে মিডিয়া, ধরুন টেলিভিশন, নিউজ পেপার, থ্রু পলিটিক্যাল পার্টিজ। আর এখন তো দেশে নির্বাচন আছে, সো পার্লামেন্টেই এই জনগণের প্রতিনিধিরা কথা বলার কথা। সো সেখানে সরকারকে আপনি যদি লাইনে নেই মনে করেন, আপনি সমালোচনা করতে পারবেন যে আপনি এটা দক্ষতার সাথে করতে পারছেন না, হ্যাঁ, এবং চাপ তৈরি করতে পারবেন যে আপনাকে করতে হবে। মানে বিক্ষোভ মিছিল, প্রতিবাদ ইত্যাদি পার্ট অফ ডেমোক্রেসি। কিন্তু আমার কথা হচ্ছে, সরকার একই সাথে কিন্তু কতগুলো বিলাসী প্রকল্প হাতে নিচ্ছে। মাঝে মাঝেই শুনি যে আমি 1400 বাস নামাবো, আমি মানে এই যে নারীদের জন্য, মানে এখন কথা হচ্ছে বাস্তবতার, আমার ধারণা মানে বর্তমান গভর্নমেন্টের স্পেশালি মানে সিনিয়র যারা আছেন তারা অনেকে দে আর আউট অফ টাচ। যেমন আমি আরেকটা প্রোগ্রামে বলেছিলাম যে বাংলাদেশে কত লক্ষ বাস চলে, এই লক্ষ লক্ষ মানে যানবাহনের মধ্যে আপনি 1400টা, তাও আবার কত টাকায় কিনবেন, কার টাকা, সেই টাকার কস্ট অফ মানে ইফেক্টিভ কস্ট কত? যে বাসগুলো চলছে সে বাসগুলো কি একেবারে লক্কর ঝক্কর, হ্যাঁ, মানে কোনো না কোয়ালিটির মধ্যে কোনো পড়ে, কোয়ালিটিতে নেই। কিন্তু 1400 দিয়ে বা আবার জনগণের টাকা দিয়ে আপনি কিনে বাস বিআরটিসির হাতে দেবেন কেন?
প্রাইভেট সেক্টরকে আপনি যে যদি অচল বাসগুলো যারা চালায় সেখানে যে আপনি রেগুলেশন, আপনার হাতে কিন্তু আইনগুলো আছে, আপনি যে সেই আইনগুলো প্রয়োগ করতেন, পুলিশ ওই যে মানে আমাদের যে যারা লাইসেন্স দেয়, যারা রুট পারমিট দেয়, হ্যাঁ বিটিআরসি, ওরা যদি এফেক্টিভলি কাজ করতো বা হাইওয়ে পুলিশ, তাহলে সেটা হ্যাঁ সেটা করলে আপনি এগুলো তৈরি উঠে গেলে প্রাইভেট সেক্টর থেকেই, প্রাইভেট সেক্টর ধরুন 64 জেলায় যদি 10টা করেও বাস নামে তাহলে তো 600, মানে এটা আমার মনে হয় যে খুব কঠিন না। রিটার্ন থাকলে, রাস্তাঘাটের অবস্থা ভালো থাকলে, চালানোর মতো পরিস্থিতি থাকলে বা তেলের দাম কম থাকলে আপনি ডিমান্ড তো হিউজ আছে বাংলাদেশে, মানে পরিবহনের ডিমান্ড দিন দিন বাড়তে থাকবে। যাক, এটা একটা উদাহরণ দিলাম যে একইভাবে আরও অনেক জায়গায় আমরা অপচয় করি। যেমন ধরুন এই যে পে স্কেল নিয়েও কিন্তু মানে সরকার বলছে যে একেবারে রেডি, 2-1 দিন আগে দেখলাম পত্রিকায় যে পে স্কেল কিন্তু রেডি, যে কোনো দিন ঘোষণার অপেক্ষা। আবার একই সাথে বলছেন যে আপনি ঋণ নির্ভর অর্থনীতিতে, আজকে যে মূল টপিকটা বললেন, আমি বিদ্যুৎ গ্যাস নিয়ে সরকারকে এখনও সময় দিতে চাই, কারণ এগুলো সময় সাপেক্ষ ব্যাপার। কিন্তু ইম্পোর্ট করে আপনি এলএনজি ইম্পোর্ট করার জন্য এ কথা বলছি তো গত 1-1.5 মাস হয়ে গেছে। ততদিনে তো পৃথিবীর যে কোনো জায়গা থেকে মানুষ মানে স্যাটেলাইটে গিয়ে ফেরত চলে আসে এতদিনে, তাই না? মানে দূর, মিলিয়ন মাইল দূর থেকে, সেখানে আমরা কাতার থেকে বা অন্য কোনো দেশ থেকে কেন আনতে পারছি না? আর ইন দ্য মিন টাইম যে কারখানাগুলো বন্ধ হচ্ছে, এফেক্টিভলি কিন্তু আপনি সাবসিডি দিচ্ছেন। যেমন ধরুন আপনি যদি এখন যে সাবসিডাইজ রেটে 7% বা স্টিমুলাস প্যাকেজের টাকাটা দেন, ওরা যদি বলে যে আমাকে 3 মাস ইনস্টলমেন্ট দেরি করার সুযোগ দেয় সরকার, আমি মনে করি আমি সরকারে থাকলে আমি ব্যাঙ্কগুলোর সাথে বসতাম যে তোমরা তো বাবা অনেকভাবেই আমাদের থেকে সুযোগ সুবিধা নাও, তো ঠিক আছে 3 মাস তাদেরকে মোরাটোরিয়াম দাও। আমি কিন্তু 20 জানুয়ারি, আপনাকে একটা দিন আমি বলে দিই যে 20 জানুয়ারি 2025 আমরা বিরোধী দলের ইকোনমিক পলিসির সময় বলেছিলাম যে আমাদের প্ল্যান হবে ওই যে 11 দলের বা জামাতের যে 3 বছর গ্যাস, বিদ্যুৎ, পানি, এটার যে কারখানায় যে কানেকশনগুলো আছে, বিজনেস কানেকশনস, রেজিডেন্সিয়াল না, সেখানে মরাটোরিয়াম থাকবে, মানে বিল আর 1 টাকাও বাড়বে না। তারপর বলেছিলাম যে আপনি এই লোনগুলো, আমাদের অর্থনীতিবিদরা প্রশ্ন করেছেন যে আপনি এত মানে মুখরোচক কথা বলছেন, এগুলো ফাইন্যান্সিং কীভাবে করবেন? তো আমাদের প্রতিজ্ঞাগুলোর টোটাল যোগফল ছিল যে এক্সট্রা প্রায় 2,35,000 কোটি টাকা দরকার প্রতি বছর, অল্প স্বল্প টাকা না। আমরা ওয়ান অফ দ্য প্ল্যানস আমরা বলেছিলাম যে আমরা রিস্কেডিউল করব বা আমরা রিফাইন্যান্স করব হাই ইন্টারেস্ট লোনটাকে আমাদের বিদেশে যে বন্ধু আছে। এবং আজকে আমি ভালো একটা খবর পেয়েছি যে সৌদি মানে রাজপুত্র, যিনি কি বলে মানে প্রিন্স MBS, উনি বলেছেন যে তারেক রহমানকে মানে মাননীয় প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরে যেতে, আমি সেখানে চাবো যে সেই আমন্ত্রণটা গ্রহণ করে সেখানে গিয়ে যাতে আমাদের সস্তা কিভাবে যদি $10 বিলিয়ন আমরা লোনও পাই অল্প সুদে, বা অন্যান্য মানে বিদেশ থেকে আমাদের ইভেন বাঙালি ডায়াসপোরা যারা আছে সেখানে ডায়াসপোরা বন্ড ইস্যু করে যদি লোন করা যায়, তাহলে দেশে আপনি হাই ইন্টারেস্টে সেই টাকাটা আপনি এদেরকে দেন, এই গার্মেন্টস মালিকদেরকে, ঠিক আছে তোমরা এই পার্টিকুলার টাকা চ্যানেল করে তোমরা লো ইন্টারেস্টে। অসংখ্য ধন্যবাদ ডক্টর AK ওয়ারিসুল করিম এবং মোস্তফা কামাল। সময় স্বল্পতার জন্য আমাকে শেষ করে ফেলতে হচ্ছে আজকের মতো। আর দর্শক, এই ছিল আজকের মতো ZSRM নিবেদিত দেশ সম্প্রতিকের সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদেরও।